বাংলা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার, স্বাগত তোমাদেরকে। করোনা ভাইরাসের প্রকোপে আমরা প্রায় প্রত্যেকেই গৃহবন্দী, হোম কোয়ারেন্টাইনের এই সময়ে আমরা চাই যে শ্রীরামপুর কলেজের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে তোমাদেরকে কিছু অডিও বা কিছু ইমেজ পরবর্তী সময় ওয়েবসাইটে আপলোড করতে চাইছে, যেটা থেকে তোমরা উপকৃত হবে। কারণ এই মুহূর্তে ক্লাস বন্ধ এবং তোমরা এর মাধ্যমে পরবর্তীকালে পড়াশোনায় নিজেদের মতো করে সাহায্য পাবে। এবং আমরা যেখানে বন্ধ রেখেছিলাম তারপর থেকে আমরা যতটুকু পারি তোমাদেরকে এর মাধ্যমে নিজেদের পড়াশোনার জায়গাটুকু নিয়ে আলোচনা করতে পারবো এবং তোমরাও এগিয়ে যেতে পারবে। কারণ আমরা জানি না এই মুহূর্তে কলেজ কবে খুলবে বা পরবর্তী সময়ে রাজ্য এবং দেশ সরকার কি ব্যবস্থা নিতে চলেছে। আমি তোমাদের বাংলা নাটকের ইতিহাসের পর্বে রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত এনাদের আলোচনা করেছিলাম, দীনবন্ধু মিত্রকে নিয়েও আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে আলোচনা করব। মনে রাখবে, বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদানকে শুধু অসামান্য বললেই হবে না। প্রকৃত অর্থে বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষ যদি না থাকতেন তাহলে বলা চলে যে ঊনবিংশ শতাব্দীতে বাংলা নাটকের একটা বিরাট পাতা ফাঁকা যেত। কারণ গিরিশ ঘোষ যেভাবে বাংলা নাটককে সাধারণের দরবারে নিয়ে এসেছিলেন তা একেবারে অসাধারণ। কারণ তিনি যদি না থাকতেন, শৌখিন বাংলা নাটক আসলে ধনীর বিলাস গৃহে তখন ছিল, সেই নাটককে তিনি একেবারে যেন সাধারণ মানুষের সামনে এনে দিলেন। ফলে বাংলা নাটক তার কাছ থেকে অনেক কিছু পেল এবং তিনি সেই চেষ্টা করেছিলেন যাতে সাধারণ মানুষ নাটক দেখতে পারে, নাটক নিয়ে ভাবতে পারে। এবং আমরা যে আজকে নাটক নিয়ে ভাবি, নাটকের মধ্যে দিয়ে আমাদের যে চিন্তাধারার বিকাশ ঘটে, সেখানে নিঃসন্দেহে গিরিশচন্দ্র ঘোষের এক বিরাট অবদান। এবার তার নাটকের আলোচনা প্রসঙ্গে আমরা একটু কথা বলে নিতে পারি। কারণ তিনি যে নাটকগুলি রচনা করেছিলেন সেই নাটকগুলিকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করতে পারি: গীতিনাট্য, প্রহসন, পৌরাণিক বা ভক্তিরসাশ্রিত নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক। ফলে বুঝতেই পারছো, ঠিক রবি ঠাকুরের যেমন প্রতিভা ছিল এক ধরনের, সব দিক থেকে তিনি সমস্ত কিছু পারতেন, নাটকের ক্ষেত্রে গিরিশ ঘোষ কিন্তু ঠিক তেমনটাই ছিলেন। কারণ তিনি নাটকের বিভিন্ন ধারায় তার কৃতিত্বকে দেখিয়েছেন এবং পরবর্তী সময়ে বাংলা রঙ্গমঞ্চে তার মতো নাটক বা তার মতো নাটককে সাধারণের সামনে প্রকাশ করা এবং এক প্রকার মানুষে কি ভালোবাসতে পারে সেটা বুঝে সেই মতো করে রঙ্গমঞ্চে আনা, তা কিন্তু তিনি যেভাবে দেখিয়েছেন পরবর্তী সময়েও অনেকে পারেননি। আর দ্বিতীয় কথা হলো হচ্ছে যে দৃশ্য মাধ্যম হিসেবে তো নাটকের গুরুত্ব সবসময়ই রয়েছে, যে সাধারণ মানুষের কাছে নাটকের বক্তব্যকে প্রেরণ করা। গিরিশচন্দ্র ঘোষ কিন্তু সেই কাজটাই করেছিলেন। আমরা যদি তার গীতিনাট্য দেখি তাহলে তার মধ্যে আগমনী, অকালবোধন প্রভৃতিগুলি পড়বে। আবার প্রহসনের মধ্যে বিখ্যাত ছিল ভোটমঙ্গল, বেল্লিক বাজার, সপ্তমীতে বিসর্জন, জয়সা কি তয়সা, বড়দিনের বকশিস প্রভৃতি। কিন্তু এর পরে কিন্তু তার আসল পর্বগুলি শুরু। কারণ গিরিশচন্দ্র ঘোষকে বাংলা নাটক নিয়ে আলোচনা করতে গেলে যে পর্যায়টি একেবারেই বাদ দেওয়া চলে না, সেটি হলো তার পৌরাণিক বা ভক্তিরসাশ্রিত নাটকগুলি। ধরা যাক রাবণবধ, সীতার বনবাস, অভিমন্যুবধ, সীতাহরণ, পাণ্ডবের অজ্ঞাতবাস, জনা, বিল্বমঙ্গল, পাণ্ডব গৌরব প্রভৃতি। এই নাটকগুলি কিন্তু গিরিশচন্দ্র ঘোষকে একেবারে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। তবে অনেকেই বলে থাকেন এক্ষেত্রে দক্ষিণেশ্বর এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বিরাট প্রভাব তার মধ্যে কাজ করেছিল এবং তিনি একটা সময় নাটকের প্রতি কেন উৎসাহী হলেন সেটার পিছনে একটা ছোট্ট ইতিহাস তোমাদেরকে আজকে এই ছোট্ট অডিও ক্লাসে বলে রাখি। সেটি হলো, যখন 1872 সালে নাট্য নিয়ন্ত্রণ আইন বাংলা রঙ্গমঞ্চে বলবৎ হলো, তখন গিরিশচন্দ্র ঘোষ কিন্তু খুব ভালো মতো বুঝলেন যে তিনি যেই ধরনের নাটক রচনা করতে চাইছেন সেই ধরনের নাটক খুব বেশি রচনা না করা গেলেও, বা সমাজ বা ইতিহাস সম্পর্কিত নাটককে ইংরেজরা কোন রক্তচক্ষুতে দেখবে বা কিভাবে দেখবে সেটি বুঝতে না পারলেও পৌরাণিক নাটকে সেই নজরটি থাকবে না। আর তিনি জানতেন যে হিন্দুস্তানের মর্মে মর্মে ধর্ম, তাই সেই ধর্মকে আশ্রয় করার জন্য বা ধর্মকে আশ্রয় করে তিনি মর্মকে আশ্রয় করলেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন। এবং সত্যি তার প্রতিভার চূড়ান্ত পরিচয় পাওয়া যায় কিন্তু এই পৌরাণিক নাটকগুলিতে। যেমন
রাবণ বধের কথাই যদি বলি বা সীতার বনবাসের কথা বলি, মানুষ কিন্তু সেই নাটকগুলি দেখে শুধু আহ্লাদিতই হতো না, প্রত্যেকটি চরিত্রকে মনে করতো তাদের নিজেদের মতো। ফলে পরবর্তী সময় এই নাটকগুলো শুধু যে জনপ্রিয় হয়েছে তাই নয়, আমরা কিন্তু ভালো করে পাঠ করলে, নাটক তো সেই অর্থে অনেকেই অভিযোগ করেন যে পাঠযোগ্য নয়, কিন্তু পাঠ করলে বুঝতে পারবো যে গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলিও কিন্তু সাহিত্যকর্ম হিসেবেও বেশ উল্লেখযোগ্য ছিল। এবার আসি ঐতিহাসিক নাটকের কথায়। একটা সময় কিন্তু পৌরাণিক নাটকের পর্যায়কে পিছনে ফেলে তিনি ঐতিহাসিক নাটকের দিকে এগিয়ে এলেন, কারণ তিনি মনে করলেন ঐতিহাসিক নাটকের মাধ্যমে কিন্তু আমরা তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে হয়তো কোনো কথা বলতে পারি ছদ্মবেশে। যেমন ধরা যাক তার বিখ্যাত নাটক সিরাজদৌলার কথা, অথবা মীর কাসেম, ছত্রপতি শিবাজি প্রভৃতি নাটকেও কিন্তু বীরত্ব, শৌর্যবীর্যকে প্রাধান্য দেওয়া আছে। তার কারণ কিন্তু ছিল একটাই, বাঙালি জাতির জনজাগরণ। বাঙালি জাতি যাতে বুঝতে পারে যে সেই সময় পরাধীনতার শৃঙ্খলে যে তারা আবদ্ধ ছিল, তার থেকে মুক্ত হওয়ার জন্য দেশনায়করা বরাবর এই ভারতবর্ষে চেষ্টা করেছেন। ফলে পুরাণ থেকে বেরিয়ে এসে তিনি ঐতিহাসিক নাটকের ভাবনা নিলেন, এবং নাটকের মূল্যায়নে কিন্তু তিনি বলেছেন যে তিনি যুগের দাবি মেটাতে গিয়েই ঐতিহাসিক নাটক লিখেছিলেন, কিন্তু বিশুদ্ধ নাটক রচনার দাবি মেটাতে পারেননি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাকে আমরা বলতে পারি, বা তার নাটকগুলিকে আমরা উদ্দেশ্যমূলক নাটক বা ডাইডাক্টিক প্লের একটি ধারার মধ্যে ফেলতে পারি। তিনি নিজেই যেহেতু এই নাটককে বলেছেন যে যুগের দাবি হিসেবেই কিন্তু তিনি করেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ কিন্তু শুধুমাত্র এই কিছু জায়গাতেই আবদ্ধ থাকেননি, তিনি কিন্তু সামাজিক নাটক রচনাও করেছেন। এবং কে না জানে তার প্রফুল্ল, হারানিধি এইসব নাটকগুলি বাংলা নাট্যমঞ্চে একেবারে বিরাট বিখ্যাত হয়ে উঠেছিল। এবং মনে রাখতে হবে তার বিখ্যাত একটি উক্তি, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই বাক্য কিন্তু পরবর্তী সময় প্রায় প্রবাদে পরিণত হয়ে গেছে। ফলে একজন নাট্যকারের সার্থকতা তো এইখানেই যে তার নাটক বা তার নাটকের সংলাপ পরবর্তী সময়ে প্রবাদে পরিণত হয়েছে। তিনি বাংলা নাটকের রঙ্গমঞ্চে শুধুমাত্র এক বিরাট প্রতিভার নাম নয়, তিনি বাংলা নাট্যমঞ্চে এক বিরাট কৃতিত্বের অধিকারী, যেই কৃতিত্বকে কোনোভাবেই কোনো দিক থেকেই খাটো বা ছোট কিন্তু করা যায় না। আবার মনে রাখতে হবে গিরিশচন্দ্র কিন্তু শেক্সপিয়ারের একাধিক নাটকও কিন্তু অনুবাদ ও মঞ্চস্থ করেছিলেন। ফলে গিরিশ ঘোষের নাটককে আমরা সমস্ত দিক থেকেই কিন্তু দেখতে পারি। কিন্তু একথা ঠিক যে আমরা যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, তবে তার পৌরাণিক বা ঐতিহাসিক নাটকগুলির দিকে কিন্তু একটু বেশি মনোযোগ সহকারে পড়ব, কারণ অবশ্যই তার মধ্যে বিশেষ কিছু তথ্য রয়েছে। আর মনে রাখতে হবে যে তোমরা যে ছোট কোশ্চেনগুলির যে উত্তর দাও, তোমাদের যে 15টি করে যে ছোট কোশ্চেন থাকে, সেখানে কিন্তু তার নাটক নিয়ে একটু আমরা যদি খুঁটিয়ে না পড়ি, তবে কিন্তু সেক্ষেত্রে তোমরা অসুবিধার মধ্যে পড়তে পারো। তাই প্রত্যেকটি নাটক সম্পর্কে একটু জেনে রেখো, এবং সেই নাটকগুলিতে তার মূল বক্তব্যগুলি কী ছিল, তিনি কি বোঝাতে চেয়েছেন, নাটকগুলি কবে প্রকাশিত হয়েছে বা মঞ্চস্থ হয়েছে, সেগুলি তোমরা জেনে রাখলে তোমাদের পক্ষেই ভালো হবে। গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে যখন নাটকের কথা আসে, তখন কিন্তু সেই অর্থে আমরা শুধুমাত্র এই নাটকের কথা বলেও আমরা থেমে যেতে পারি না, তার নাটকের যে সামাজিক প্রভাব ছিল তার কথাও বলতে হয়। কারণ গিরিশচন্দ্র ঘোষকে বা গিরিশচন্দ্র ঘোষের নাটককে দেখেই কিন্তু পরবর্তীকালের অনেক নাট্য মঞ্চে বিভিন্ন নাটক প্রদর্শিত হয়। অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ বা ইত্যাদি নাট্যেরা কিন্তু তাদের মতো, বা নাটক রচয়িতারা কিন্তু তাদের মতো করে যে নাটক রচনা করতে পেরেছিলেন, তার পিছনে গিরিশচন্দ্র ঘোষের অবদান অবর্ণনীয়। এবং অমৃতলাল বসু তো গুরু বলে স্বীকারও করতেন গিরিশচন্দ্র ঘোষকে। সুতরাং বাংলা নাটকের ব্যাপ্তি ও বিপুলত্বের পিছনে তার ভূমিকা যে অপরিসীম, এ বিষয়ে কোনো সমস্যা তো নয়, এ বিষয়ে কোনো সমালোচনাও নেই, এ বিষয় নিয়ে বিশেষ কোনো সন্দেহও নেই। কিন্তু তার কৃতিত্ব যদি দেখতে হয়, নিশ্চয়ই পৌরাণিক নাটক, নিশ্চয়ই ঐতিহাসিক নাটক, কিন্তু তার ভিন্ন কতগুলো দিকও আছে। কোন দিক? সেই ক্ষেত্রে বলতে পারি গৈরিশ ছন্দের প্রবর্তন। তিনি গৈরিশ ছন্দের প্রবর্তনে কিন্তু মৌলিক দক্ষতা দেখিয়েছিলেন, এবং সেই দক্ষতা পরবর্তী সময়ে কিন্তু অন্য কোনো নাট্যকার দেখাতে পারেননি। অথবা একথাও ঠিক যে গৈরিশচন্দ্র অন্য নাট্যকার সেইভাবে মঞ্চে আনবেনই বা কেন। ফলে তার কৃতিত্বকে আমরা বিভিন্ন দিক থেকেই বর্ণনা করতে পারি, এবং তার আধ্যাত্ম চেতনার সঙ্গে পৌরাণিক নাটকগুলি বাংলা নাটকে কিন্তু এক নবজাগরণ এনেছিল। আধুনিক বিচারের মানদণ্ডে আমরা তাকে কিভাবে দেখব, সেটা আধুনিক সময় ঠিক করবে, কিন্তু ঊনবিংশ শতকের নিরিখে কিন্তু গিরিশচন্দ্র ঘোষের অবদান একেবারে অবর্ণনীয় এবং অসাধারণ। কারণ
তিনি যেভাবে নাটকগুলিকে তৈরি করেছিলেন তাতে একটি জিনিসের কথা তো বলতেই হবে, সেটি হচ্ছে দর্শকেরা নতুনভাবে নাট্য মঞ্চের জন্য তৈরি হয়েছিল। তারা নাটক দেখতে যেত গিরিশ ঘোষের নাটক দেখবে বলেই, বা পরবর্তীকালে বাংলা থিয়েটার বা বাংলা নাটক আজও যেভাবে চলেছে তার পিছনে গিরিশচন্দ্র ঘোষের অবদান কিন্তু অসামান্য। মনে রাখতে হবে, আমাদের আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উৎপল দত্ত, তিনি কিন্তু গিরিশ ঘোষকে এক প্রকার গুরু মনে করেছেন বাংলা নাটকের ক্ষেত্রে, এবং মনে করেছেন যে গিরিশ ঘোষ যদি বাংলা নাটককে এভাবে মঞ্চে না নিয়ে আসতেন তাহলে কিন্তু বাংলা নাটক আজকে যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় পৌঁছতো না। আজকে তাহলে এইটুকুই থাকলো। তোমরা এখান থেকে তোমাদের রসদ যতটুকু পারা যায় ততটুকু নাও, পড়াশোনাটার মধ্যে থেকো, তার থেকে বেরিয়ে যেও না। কারণ এই যে বিরাট গ্যাপ তৈরি হচ্ছে, অনেক দিন কলেজ বন্ধ, তোমরা যেন হারিয়ে যেও না। যেই তালে যেভাবে তোমরা ক্লাসে সব সময় আসো সেরকমভাবে বইটাকে একটু দেখো, একটু পড়াশোনা করো। কারণ কবে ছুটি বন্ধ হয়ে নতুন করে আমরা আবার ক্লাসে যাব সেটা আমরা কেউই জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজেদেরকে যেভাবে বলা হচ্ছে বিভিন্ন চ্যানেলে নিজেরা হাত মুখ পরিষ্কার রেখো, এবং নিজেরা গৃহবন্দী থাকলেও নিজেদের পড়াশোনার দিকে মন দিও। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো।